আর্টিফিশিয়াল লার্নিং বলতে আপনি কি বোঝেন? আপনার শ্রেণীকক্ষে একটি শিশু একটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর ভুল দিয়েছে। এক্ষেত্রে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার করণীয় কী? আপনি এবছর কোন পার্টিকে ভোট দিয়েছেন? এই রকম প্রশ্ন যদি ইন্টারভিউ বোর্ডে করা হয় তাহলে আপনি কি উত্তর দেবেন? চুঁয়ে পড়া শিক্ষানীতি বলতে আপনি কি বোঝেন? এই শিক্ষানীতির ফলে সত্যি করেই কি ভারতবাসীদেরকে শিক্ষিত করে তোলা সম্ভব হয়েছিল? আপনার মতামত কি? আত্মকেন্দ্রিক শিশুদের নিয়ন্ত্রণের উপায় কি, বা আত্মকেন্দ্রিক শিশুর পক্ষে আপনি কোন কোন সাবধানতাগুলি অবলম্বন করবেন? এই নির্দিষ্ট 5টি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আজকের এই বিশেষ পর্ব। যারা প্রাথমিক ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তার আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, কথা দিচ্ছি কাজে আসবে। আজকের প্রথম প্রশ্ন, আর্টিফিশিয়াল লার্নিং বলতে আপনি কি বোঝেন? আর্টিফিশিয়াল লার্নিং অর্থাৎ কৃত্রিমভাবে পড়াশোনা করা। বিষয়টি কি? বিষয়টি হচ্ছে এই যে ইউটিউবের মধ্যে দিয়ে আপনি আমাকে দেখছেন, পড়াশোনা করছেন, এটা হচ্ছে আর্টিফিশিয়াল লার্নিংয়ের একটি অংশ। একটি শিশুকে আপনি একটি ফোন খুলে দিলেন, সেখানে কোনো নির্দিষ্ট একটি ভিডিও চলছে, তার মধ্যে দিয়ে সে শিখছে। এটি হচ্ছে আর্টিফিশিয়াল লার্নিংয়ের একটি অংশ। আপনি শিশুকে কম্পিউটারে গুগল খুলে দিলেন, সেখানে সে তার প্রয়োজনীয় জ্ঞানগুলি সেখান থেকে সংগ্রহ করে নিচ্ছে। এই বিষয়টি হচ্ছে আর্টিফিশিয়াল লার্নিংয়ের একটি অংশ। তাহলে আর্টিফিশিয়াল লার্নিং কি, এই বিষয় সম্বন্ধে আমরা সংক্ষেপে কি বলতে পারি? আমরা সংক্ষেপে এটা বলতে পারি, কৃত্রিম শিক্ষার কোনো উৎস থেকে শিশুরা যখন শিক্ষা গ্রহণ করে তখন সেই পদ্ধতিকেই আর্টিফিশিয়াল লার্নিং বলা হয়। খুব সংক্ষেপে বললাম। আপনি চাইলে উত্তরটিকে নিজের মতো করে বড় করে নিতে পারেন। এর কিছু ভালো দিক রয়েছে, কিছু খারাপ দিক রয়েছে। আসুন একটা দুটো করে আলোচনা করি। দেখুন, আপনি এই মুহূর্তে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন, তাই আমাকে দেখছেন। আপনি জানেন যে আপনাকে কোন ভিডিওটা দেখতে হবে, কোনটা দেখতে হবে না। কিন্তু একটা শিশুর পক্ষে কিন্তু সেটা বিবেচনা করা সম্ভব নয়। সে তার কাজের জিনিসগুলো দেখতে দেখতে হঠাৎ করে কোন সময় অকাজের জিনিসের দিকে মুভ করে যাবে, শিশুটি বুঝতে পারবে না। সে বিবেচনা করতে পারবে না কোনটা দেখা উচিত, কোনটা দেখা উচিত নয়। তাহলে দেখুন, আর্টিফিশিয়াল লার্নিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু একটা খারাপ দিক। সেখানে কোনো নিয়ন্ত্রণ থাকে না, সেখানে কোনো নিয়ন্ত্রক থাকে না, সেখানে কোনো মানুষ বা ব্যক্তি উপস্থিত থাকে না যে একটি শিশুর মধ্যে ভালো বা খারাপের বোধ জন্ম দিতে পারে বা তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এটা হচ্ছে একটা খারাপ দিক। তাই শিশুদের এখান থেকে একটু দূরে রাখাই উচিত। তার সঙ্গে একথাও জুড়ে দেওয়া যায় যে শিশুদের শিক্ষার মূল বিষয় হচ্ছে তার সর্বাঙ্গীন বিকাশ সাধন ঘটানো। কিন্তু এই আর্টিফিশিয়াল লার্নিংয়ের মধ্যে দিয়ে শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধন ঘটানো কোনোদিন সম্ভব নয়। তাই এই আর্টিফিশিয়াল লার্নিং প্রসেস কমপক্ষে শিশুদের জন্য উপযুক্ত নয়। আসুন এর একটি ভালো দিকের কথা উল্লেখ করি। আপনার নন্দী একাডেমিকে খুব পছন্দ হয়, আপনার আমাকে খুব পছন্দ হয়। তাই আমার কথাগুলো, আমার প্রশ্নের উত্তরগুলো আপনি শুনতে বা দেখতে আগ্রহী। কিন্তু আপনার আমার মাঝে যদি এই আর্টিফিশিয়াল লার্নিং প্রসেসটা না থাকতো, তাহলে আপনি কোথায় মেদিনীপুরে বসে আমাকে কেমন করে দেখতে পেতেন? কোনো সময় সম্ভব ছিল না। কাজেই এটা হচ্ছে একটা ভালো দিক এই আর্টিফিশিয়াল লার্নিংয়ের, যে আমরা খুব সহজেই অনেক কিছুকে নিজের হাতের মুঠোর মধ্যে পেয়ে যাই এবং আমরা আমাদের সময় মতো সেগুলিকে ব্যবহার করতে পারি। আপনি যখন স্কুলে পড়তে যেতেন তখন স্কুলের সময় আপনাকে যেতে হতো, তবেই সেখানে পড়াশোনা হতো। কিন্তু আপনি চাইলে এই ভিডিওটিকে রেকর্ড করে নিয়ে নিজের সময় মতো যে কোনো সময় দেখতে পারবেন, কোনো কিচ্ছু বাধা সৃষ্টি হবে না। এটাই হচ্ছে আর্টিফিশিয়াল লার্নিংয়ের একটা ভালো দিক। তাহলে এতটা কেন আলোচনা করলাম, বা আপনি এতটা কেন শুনলেন? আর্টিফিশিয়াল লার্নিং কাকে বলে আপনাকে সেই প্রশ্ন করা হতে পারে। তার উত্তর দিয়েছি যে যখন শিক্ষার উৎসই হয় কৃত্রিম কোনো বিষয়, সেখান থেকে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে, সেটাই হচ্ছে আর্টিফিশিয়াল লার্নিং। এর ভালো দিক কী আপনি জানেন, এর খারাপ দিক কী আপনি জানেন, এবং শিশুদের ক্ষেত্রে আর্টিফিশিয়াল লার্নিং কতটা উপযোগী সেটাও কিন্তু আপনি এই মুহূর্তে জেনে গেলেন। আসুন আমরা পরবর্তী 2 নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই। আজকের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আপনি শ্রেণীকক্ষে শিশুদেরকে নির্দিষ্ট প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের উত্তর একটি শিশু ভুল দিয়েছে। এই অবস্থায় একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমার করণীয় কি? দেখুন, সেই শিশুটিকে বকা যাবে না, মারা যাবে না, তাকে কোনো রকমের এমন কিছু তার সঙ্গে আচরণ করা যাবে না যেখানে সে মানসিকভাবে আঘাত পায়। এগুলো তো আমরা সবাই জানি। কিন্তু এর বাইরে কি করা যেতে পারে? এর বাইরে সেই শিশুটি যখন সেই নির্দিষ্ট প্রশ্নের ভুল উত্তর দিচ্ছে, তাকে আমরা বেশ কিছু তথ্য দিয়ে সাহায্য করতে পারি, যাতে সেই তথ্যগুলি কাজে লাগিয়ে সেই উত্তরটি
যতটা সম্ভব সে সঠিক দেওয়ার চেষ্টা করে এবং নিজের মুখেই সেই উত্তরটি শেষ করতে পারে, তাহলে এখান থেকেই তার মধ্যে থেকে ভীতিগুলি দূর হয়ে যাবে, তার মধ্যে সাহস জন্মাবে এবং যে নির্দিষ্ট প্রশ্নের উত্তর দিতে গিয়ে সে আটকে যাচ্ছে বা ভুল বলছে, এই উত্তর যখন সে দিচ্ছে আপনি যে তথ্যগুলো প্রদান করছেন সেই তথ্যের মধ্যে দিয়েই সেই নির্দিষ্ট বিষয়টিকে সে আরও একবার জেনে ফেলছে। তাহলে একটা শিশু যখন নির্দিষ্ট প্রশ্নের ভুল উত্তর দেবে তখন আমাকে যতটা সম্ভব তথ্য সরবরাহ করে তাকে সাহায্য করতে হবে এবং তাকে উৎসাহ দিতে হবে যে সে যেন শেষ পর্যন্ত এই উত্তরটির সঠিক উত্তর দিতে পারে। আসুন আমরা 3 নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই। আপনাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞাসা করা হলো এই বছর আপনি কোন পার্টিকে ভোট দিয়েছেন। এই অবস্থায় আপনি তো পড়ে গেলেন বিপদে, কারণ আপনি জানেন যে ভোট একটা মানুষের গণতান্ত্রিক অধিকার এবং তার গোপনীয়তা বজায় রাখাও আপনার কর্তব্য। তাহলে এই অবস্থায় আপনি ইন্টারভিউয়ারকে কোনো সময় বলতে পারবেন না যে আমি এই পার্টিকে ভোট দিয়েছি। এবার ইন্টারভিউয়ার তিনি তো সর্বে সর্বা এই মুহূর্তে, তিনি যেহেতু জিজ্ঞাসা করেছেন কাজে কিছু না কিছু উত্তর তো বলতেই হবে। এবারে তাকে যদি আমি এই কথা বলি যে ভোট একান্ত গোপনীয় একটি বিষয়, তাই আমি সেই উত্তর দিতে আপনাকে বাধ্য নই, সে কথাও ইন্টারভিউয়ারকে বলা যায় না। তাহলে উত্তরটি যদি আপনি ঘুরিয়ে এই রকম করে বলেন যে আমার বিবেচনায়, আমার বিচার বুদ্ধিতে আমি যাকে শ্রেষ্ঠ বলে মনে করেছি, যার হাতে এই দেশের ভার দিলে আমার মনে হয় ভারতের সার্বভৌমত্ব বজায় থাকবে, ভারত সঠিক পথে এগোবে, আমি সেই নির্দিষ্ট পার্টিকে বা সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটকে ভোট দিয়েছি। তাহলে দেখুন এখানে সাপও মরল অথচ লাঠিও ভাঙলো না। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে আপনি কোন পার্টিকে ভোট দিয়েছেন সেটা কিন্তু বলার প্রয়োজন হলো না, কিন্তু আপনি পরোক্ষভাবে জানিয়ে দিলেন যে আপনি একজন বিবেচক, আপনি বিবেচনা করে দেখেছেন যে আপনার চোখে কে শ্রেষ্ঠ, এই নির্দিষ্ট পদে বসার জন্য কোন মানুষটি উপযুক্ত বলে আপনার মনে হয়েছে, আপনি সেই পার্টিকে ভোট দিয়েছেন। তাহলে দেখুন চালাকি করে কিছু প্রশ্নের উত্তর কিন্তু দেওয়াই যায়। আপনাকে বলতে হলো না যে আমি অমুক পার্টি কি তমুক পার্টিকে ভোট দিয়েছি, আবার এই কথাও বলতে হলো না যে ভোট একান্ত গোপনীয় বিষয়, সেটা আপনাকে বলাটা উচিত হবে না, এই কথাও বলতে হলো না। দুটো কথা না বলে আপনি আপাত একটি উত্তর কিন্তু দিয়ে দিতে পারলেন। তাহলে আশা করি ইন্টারভিউ বোর্ডে যদি আপনাকে কোনোদিন এইরকম প্রশ্ন করা হয় আপনি এই রকমই উত্তর দেবেন। প্রকৃতপক্ষে এইরকম প্রশ্ন করা হয় এই কারণেই যে আপনি কাকে ভোট দিয়েছেন তারা এই নির্দিষ্ট বিষয়ে জানতে আগ্রহী নয়। এই যে আপনাকে একটি অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলা হলো, আপনি সেখান থেকে নিজেকে কেমন করে বের করে নিয়ে আসেন, তার মধ্যে দিয়ে তারা আপনার ব্যক্তিত্ব সম্বন্ধে জানার চেষ্টা করে। আশা করি তাহলে 3 নম্বর উত্তরটিকে সঠিক দিতে পারলাম। আপনার এই উত্তরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আসুন আমরা 4 নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই। 4 নম্বর প্রশ্ন হচ্ছে চুঁয়ে পড়া শিক্ষানীতি বলতে আপনি কি বোঝেন? চুঁয়ে পড়া শিক্ষানীতি মানে জল যেমন উপর দিক থেকে নিচের দিকে চুঁয়ে চুঁয়ে পড়ে, ঠিক তেমনই সমাজের উপরের স্তরে কিছু মানুষকে শিক্ষিত করে তুলতে পারলে সেই শিক্ষা ক্রমশ উপরের থেকে নিচের দিকে বয়ে যাবে এবং সমাজের সর্বস্তরের মানুষ শিক্ষা গ্রহণ করতে পারবে। এই যে নির্দিষ্ট নীতি, এই নির্দিষ্ট নীতিকেই বলা হচ্ছে চুঁয়ে পড়া শিক্ষানীতি। লর্ড বেন্টিঙ্কের আইন সচিব মেকলে 1835 সালে ভারতবাসীকে শিক্ষা করার জন্য এই শিক্ষা প্রস্তাব দিয়েছিলেন। দেখুন বর্তমানে এত বিদ্যালয়, এত স্কুল, এত সুযোগ সুবিধা, জুতো, জামা, খাদ্য সব কিছু রয়েছে, এর পরেও কিন্তু ভারতবর্ষের সকল মানুষকে এখনও পর্যন্ত বিদ্যালয়মুখী করে তোলা যায়নি। আর মেকলে সাহেব মনে করেন যে সমাজের উঁচুতলার কিছু মানুষকে শিক্ষিত করে তুললে সেখান থেকে শিক্ষা চুঁয়ে 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 নিচু শ্রেণীর মানুষদের কাছে গিয়ে পড়বে। কি আজব ব্যাপার, তাই না? তাহলে এই যে শিক্ষা ব্যবস্থা, আমার মনে হয় বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা এই শিক্ষা ব্যবস্থাকে কোনো অবস্থাতেই সমর্থন করতে পারি না। মোদ্দা কথা হচ্ছে এটাই যে চুঁয়ে পড়ার শিক্ষানীতি বলতে কি বোঝেন, এর উত্তর আপনার জানা হয়ে গেল যে সমাজের উঁচু শ্রেণীর মানুষদেরকে শিক্ষিত করে তুলতে পারলে সেই শিক্ষা ক্রমশ নিম্ন স্তরে ছড়িয়ে পড়বে এবং সমাজের সকল শ্রেণীর মানুষ শিক্ষিত হয়ে উঠবে। এটাই হচ্ছে চুঁয়ে পড়া শিক্ষানীতি। এবং কেন এই শিক্ষানীতি সমালোচিত হয়েছিল বা এই শিক্ষানীতি ভারতবর্ষে সেরকম থাবা বসাতে পারেনি বা জনগণকে শিক্ষিত করে তুলতে পারেনি, তার একটা আপাত উত্তর আপনার কাছে প্রস্তুত হয়ে গেল।
আসুন আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেই পরবর্তী প্রশ্নের দিকে পা বাড়াই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আত্মকেন্দ্রিক শিশু বলতে আপনি কি বোঝেন? খুব সহজে যদি আত্মকেন্দ্রিক শিশু বিষয়টি কি আপনাকে বুঝতে হয়, তাহলে দেখুন, যে সকল মানুষগুলো শুধু নিজের কথা ভাবে, যে সকল মানুষগুলো নিজের ছাড়া অন্য কারোর ভালো বোঝে না, সেই সকল মানুষগুলোকে আত্মকেন্দ্রিক মানুষ বলা যেতে পারে। এবারে এই বৈশিষ্ট্যগুলো আমরা শিশুদের উপর আরোপ করলাম না, শুধুমাত্র একটা মানুষকে দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। আমি শুধু আমার ভালোটুকু বুঝি, কি করলে আমার ভালো হবে, কি করলে আমি খেতে পাবো, কি করলে আমি পড়তে পাবো, শুধুমাত্র এই অংশটুকু বুঝি, মানেই হচ্ছে আমি একজন আত্মকেন্দ্রিক মানুষ। তাহলে যে সকল শিশুর মধ্যে আপনি এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবেন, তারাই হচ্ছে আত্মকেন্দ্রিক শিশু। আপনার বোঝার জন্য বললাম, এটা কোনো সংজ্ঞা নয়। তাহলে দেখুন, এই অবস্থায় আপনি জানতে পারলেন যে আত্মকেন্দ্রিক শিশু হচ্ছে তারাই যারা একটি বিদ্যালয়ে অন্য আর 5টা শিশুর সঙ্গে মেশে না, যাদের সামাজিকীকরণ প্রক্রিয়ায় একটু হলেও সমস্যার সৃষ্টি হয়েছে। তাহলে একজন শিক্ষক হিসেবে আপনার কর্তব্য হচ্ছে সেই শিশুটিকে এমন একটি পরিবেশে নিয়ে আসা বা বারবার এমন চ্যালেঞ্জের সম্মুখীন করা যার মধ্যে দিয়ে সে অন্য আর 5টা শিশুর সঙ্গে মিশতে বাধ্য হয় নিজের মন থেকে। একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে এটাই হচ্ছে আপনার প্রাথমিক কর্তব্য। তাহলে একজন আত্মকেন্দ্রিক শিশুকে সঠিক পথে নিয়ে আসার জন্য একজন শিক্ষক বা শিক্ষিকার কর্তব্য কী? আমরা সেই পরিবেশ তৈরি করব যে পরিবেশের গুণে সেই শিশুটি অন্য আর 5টি শিশুর সঙ্গে মিশতে বাধ্য হবে হাসি মুখে, এবং তাকে এমন পরিবেশের মধ্যে দিয়ে পরিচালনা করব সে যেন এটা উপলব্ধি করতে পারে যে একে অপরের পরিপূরক হয়ে একে অপরকে সাহায্য করে একে অপরের সুখে দুঃখে অংশগ্রহণ করেই কিন্তু প্রকৃতপক্ষে মানুষ এই পৃথিবীতে বেঁচে থাকে। এই উপলব্ধি তার মধ্যে জন্মাবে, সেই রকম পরিবেশ সৃষ্টি করব। তাহলে আত্মকেন্দ্রিক শিশুকে সঠিক পথে নিয়ে আসার উপযুক্ত পন্থা হচ্ছে তার জন্য সঠিক পরিবেশ তৈরি করা, এবং যাতে সে আর 5টা শিশুর সঙ্গে অনায়াসে মন থেকে মিশতে পারে সেই রকম পরিবেশ তৈরি করা। এটাই হচ্ছে একজন শিক্ষক বা শিক্ষিকার একান্ত কর্তব্য। তাহলে আজকের এই 5টি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।